আসসালামু আলাইকুম। উপসর কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদেরকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং যে যেখানে থাকো সবাই সুস্থ থাকো, এই কামনাই করি। আমি গতদিন যে ক্লাস নিয়েছিলাম সম্ভাবনার প্রথম অধ্যায়ের কিছু ডেফিনেশন শিখাইছিলাম। সেগুলো তোমরা হয়তো কেউ কেউ হয়তো দেখেছো, কেউ হয়তো নাও দেখতে পারো। যদি সেটা না দেখে থাকো, ক্লাসটা যদি না ফলো করে থাকো, তাহলে অবশ্যই দেখে নিও। আমি আশা করি তোমরা সেগুলো ভালোভাবে বুঝতে পারবে। আর যে বুঝতে পারবে না সে ওইতে আমার কমেন্ট বক্সে জানাই দিলে আমি ওটা যে কোনো দিন আবার ওটা রিপিট করে তোমাদেরকে জানিয়ে দেবো আর কি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার প্রথম দ্বিতীয় ক্লাসের প্রথম হলো অধ্যায় হলো ডেফিনেশন হলো ঘটনা। আচ্ছা, ঘটনা, যৌগিক ঘটনা যদি সময় থাকে তার সাথে সরল ঘটনা সহ বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা, এগুলো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আমি শুরু করি। প্রথম হলো আছে ঘটনা। ঘটনা কি? যদি কোনো পরীক্ষায় প্রাপ্ত একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূলের ফলাফল সেটকে আমরা সাধারণত ঘটনা বলি। ঘটনা অন্য কথায় নিম্ন ক্ষেত্রে যে কোনো উপস্থিতকে আমরা ঘটনা বলি। তবে ঘটনা যেহেতু আমরা নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফল সেট নিয়ে করা হয়, সেই জন্য আমরা এটা বুঝতে পারবো একটা উদাহরণের মাধ্যমে যে ঘটনা আসলে কি। আমরা যদি ধরো যে দৈবককে নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূলের ফলাফলের সেটকে আমরা ঘটনা বলতেছি, তাহলে আমরা মনে করি একটা সপ্তাহ, একটি সপ্তাহ যদি একবার নিক্ষেপ করলে, যদি একবার নিক্ষেপ করা হয়, তার নমুনা ক্ষেত্র হবে নিম্নরূপ। যে এস সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4 5 6। যেহেতু এটা নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুকূল ফল কথাটা বলা গেছে, তাহলে আমরা যদি একটি এখানে বিবেচনা করি এইভাবে যে এই নমুনা ক্ষেত্রের মধ্যে আমরা নির্দিষ্ট বৈশিষ্ট্যধারী কোনো ঘটনা সৃষ্টি করতে পারি কিনা। হ্যাঁ, আমরা পাবো। একটু খেয়াল করলে যদি বলা হয় যে এখানে জোড় সংখ্যার একটা সেট ঘটনা সেট তৈরি করবো, আর একটা বেজোড় সংখ্যার ধরি এই ঘটনাটা বেজোড় সংখ্যার একটা হবে, সেটা হবে। তো এটা আমরা লিখতে পারি বেজোড় সংখ্যার ঘটনা হলো 1 3 5 একটা ঘটনা হলো। আর যদি জোড় সংখ্যার ঘটনা বি দ্বারা নির্দেশ করা হয়, তাহলে আমরা লিখব 2 4 6। এখানে এ এখানে বেজোড় সংখ্যার ক্ষেত্রে নির্দেশ করছে, আর বি আছে জোড় সংখ্যার ঘটনা নির্দেশ করছে। তো এই একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য। তো আমি মনে হয় তোমাদের বুঝাতে পেরেছি। যদি এটা বুঝতে সমস্যা হয়, তাহলে আমরা মুদ্রা নিক্ষেপ পরীক্ষার মাধ্যমে দেখাতে পারি বা বোঝাতে পারি। তো আমরা সেটা প্রয়োজন হবে না। এখানে একটু খেয়াল করলে যে নমুনার ক্ষেত্রে একবার নিক্ষেপ করলাম, সেটা নমুনার ক্ষেত্র হলো নিম্নরূপ 1 2 3 4 5 6। তাহলে এই ঘটনার যদি আমরা বেজোড় সংখ্যার একটা সেট, তাহলে হবে 1 3 5, এবং বি ঘটনার যে জোড় সংখ্যার সেট আছে তাহলে সেটা 2 4 6। এরা প্রত্যেকটি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করছে। এ বেজোড় সংখ্যার বৈশিষ্ট্য ধারণ করছে, বি জোড় সংখ্যার বৈশিষ্ট্য ধারণ করছে। এটা হলো আমাদের ঘটনা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আবার একটি সপ্তাহিক পরীক্ষায় প্রাপ্ত জোড় সংখ্যা একটি ঘটনা। তো আমরা এর পরবর্তী নেক্সট ডেফিনেশন যাব আর কি। তো তোমরা বুঝতে পারছো এই ঘটনা
এবার আমরা যে বলবো সেটা যৌগিক ঘটনা। যৌগিক ঘটনা, যৌগিক ঘটনা যদি কোনো ঘটনার উপাদানগুলি নিয়ে নতুন নতুন কোনো ঘটনা লেখা যায় বা কোনো ঘটনাকে বিশ্লেষণ করা যায়, নতুন নতুন ঘটনায় বিশ্লেষণ করা যায়, তবে ওই ঘটনাকে আমরা যৌগিক ঘটনা বলি। সবচেয়ে ভালো ডেফিনেশন আমার যেন মনে হয় যে যৌগিক ঘটনা হলো যে ঘটনায় একাধিক ফলাফল থাকে আমরা তাকে যৌগিক ঘটনা বলি। অর্থাৎ একাধিক নমুনা বিন্দু নিয়ে গঠিত ঘটনাকে আমরা যৌগিক ঘটনা বলি। তো আমরা একটা উদাহরণ হিসেবে বুঝতে পারি যে যদি একটা দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হয় তাহলে কি হতে পারে। যৌগিক ঘটনার ডেফিনিশন তো বুঝলাম। এখানে যদি যদি দুটি মুদ্রা নিক্ষেপ করা হয় তাহলে তার নমুনা ক্ষেত্র হবে এস টি টি এইচ দেন টি টি। তাহলে আমরা যৌগিক ঘটনা বলতে পারি যে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ পরীক্ষায় দুইবার নিক্ষেপ পরীক্ষায় একত্রে নিক্ষেপ করলে উভয় মুদ্রায় একই পিঠ আসার ঘটনা হবে। কোনটা? এই একটা এইচ আর এই টি টি টি। যদি একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হয় তাহলে উভয় মুদ্রাই একই পিঠ আসার ঘটনা হবে দুটি, একটা হচ্ছে এই এইচ এইচ আর একটা হলো টি টি। তো আমরা যদি এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি যে উভয় মুদ্রাই আসার সম্ভাবনা কত, তাহলে আমরা এটা পাবো এইচ এইচ না টি টি। তো এটা হলো আমাদের যৌগিক ঘটনার একটি উদাহরণ। তো আমি যেটা বললাম যে দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হয় তাহলে আমরা তার নমুনা ক্ষেত্র পাবো এস এইচ এইচ টি টি এইচ টি আর টিটি। তাহলে উভয় মুদ্রায় যদি উভয় মুদ্রা একই পিঠ আসার ঘটনা, একই পিঠ এইচ এইচ টি, এটা হলো আমাদের একটা যৌগিক ঘটনার উদাহরণ। আবার যদি আমরা একটি নিরপেক্ষ সংখ্যা নিক্ষেপ করি তাহলে এক ঘটনা হবে। যদি দুইটি সংখ্যা যদি একটি সংখ্যা নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্র হবে এস কোনডাস দিলে 1 2 3 4 5 6। এখানে যদি যেহেতু আমি প্রথমে বলছিলাম যে যদি কোনো ঘটনায় একাধিক ফলাফল থাকে তাহলে আমরা তাকে যৌগিক ঘটনা বলবো। তো আমরা যদি এখানে একটা ঘটনা এভাবে লিখি যে বিজোড় সংখ্যার একটা সেট, তাহলে এ দিয়ে আমরা কি লিখতে পারি 1 2 1 3 5। এটা একটা বিজোড় সংখ্যার সেট। যদি এই ঘটনার মধ্যে এই ঘটনায় একাধিক ফলাফল থাকে তাহলে এখানে আমার আছে কয়টা ফলাফল? এখানে একটা দুটো তিনটা ফলাফল আছে। কয়টা ফলাফল আছে? তিনটা ফলাফল আছে। সুতরাং এটা একটি যৌগিক ঘটনা। আমি মনে হয় বোঝার চেষ্টা করছি, তোমরা হয়তো বুঝতে পেরেছো যে একটা ছক্কা দিয়ে কিভাবে যৌগিক ঘটনা দেখানো যায়, আবার একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে সেক্ষেত্রে কিভাবে যৌগিক ঘটনাকে প্রকাশ করা যায়। আশা করি তোমরা আমার মানে এটা বুঝতে পেরেছো সংজ্ঞা। আর যদি বুঝতে বড় সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি নেক্সট ক্লাসে যে এটা আরেকবার তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আসে আমরা সরল ঘটনা। সরল ঘটনা কি? যে ঘটনায় একটি মাত্র ফলাফল থাকে। সরল ঘটনা, সরল ঘটনা।
এটা ঠিক যৌগিক ঘটনার মতোই, তবে এখানে এই ঘটনায় মাত্র একটি প্রভাব থাকে, যে ঘটনায় একটি মাত্র ফলাফল থাকে তাকে সরল ঘটনা বলে। একটি মাত্র ফলাফল থাকে, তাহলে দেখা যাচ্ছে যে একটি মাত্র নমুনা মিল থাকলেই আমরা সেটাকে বলতে পারি সরল ঘটনা। যেমন একটা মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে হয় হেড আসবে, না হলে টেল আসবে, এই তো এর না। এখানে এই হেড হলো একটা পৃথক একটা সরল ঘটনা, এখানে হেড, হ্যাঁ, একটা সরল ঘটনা আবার টিউব একটা সরল ঘটনা। সুতরাং নমুনা ক্ষেত্রে বলা যায় প্রতিটা উপাদানই এক একটি সরল ঘটনা। তো আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো, সরল ঘটনা, যৌগিক ঘটনা, তারপরে ঘটনাগুলো বুঝতে পারছো। এবার আমি যে আরেকটা ইয়েতে যাব, সেটা হলো ডেফিনেশন যাব, সে হলো বর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনা আমাকে দ্রুত করতে হচ্ছে, যেহেতু ডেফিনেশন অনেক, এগুলো শর্ট সময়ের মধ্যে এগুলো শেষ করতে হবে, সিলেবাস শেষ করা কঠিন হয়ে যাবে। এমনি তো অনলাইনে ক্লাস, তোমরা সবাই একসঙ্গে অনলাইনে শেয়ার করো না, যদি একসঙ্গে করতে তাহলে হয়তো আমি সিলেবাসটা খুব দ্রুত শেষ করতে পারতাম, আর যদি তোমাদের কমেন্টটা জানতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো, কিন্তু আমার সেই সুযোগ নাই। আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তোমরা এই ক্লাস ফলো করার পরে যে যেখানে না বুঝে থাকো সেখানে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো এখন লিখবো আছে, এটা হচ্ছে বর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনা, বর্জনশীল ঘটনা, বর্জনশীল ঘটনা। তো বর্জনশীল ঘটনা বোঝাই যাচ্ছে যে এক অন্যকে বর্জন করছে, কারণ সে কারণ কমন নাই। তার কাকে বলে? যদি দুই বা ততোধিক ঘটনার মধ্যে, কি বলবো, যদি আমি ডেফিনেশন হাতে লিখছি, কারণ তোমরা হয়তো অনেকেই বই কেন নাই, যদি বই না কিনে থাকো তাহলে আমার এই হাতে লিখে যতটুকু পারছি তোমাদেরকে হেল্প করার, তোমরা এটা পড়লে তোমরা আসল শব্দ বুঝতে পারবে। যদি কি বলবো, বর্জন করা, যদি দুই বা ততোধিক, যদি দুই বা ততোধিক ঘটনার মধ্যে কোনো সাধারণ বিন্দু না থাকে তাকে বর্জনশীল ঘটনা বলে। ঘটনা বলে। ধরে আমরা ভিন্ন চিত্রের মাধ্যমে দেখাতে পারি, আমরা ঘটনাকে সাধারণত আমরা কি দিয়ে প্রকাশ করি? ঘটনাকে সাধারণত এ বি সি ডি এরকম ক্যাপিটাল লেটার দ্বারা দেখা যেতে পারে। তো আমরা কি বললাম, যে দুই বা ততোধিক ঘটনার মধ্যে কোনো সাধারণ কমন বিন্দু না থাকে তবে আমরা তাকে বর্জনশীল ঘটনা বলি। বর্জনশীল ঘটনা সাধারণত ঘটনাকে আমরা এ বি সি ডি দ্বারা প্রকাশ করি। আর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আরেকটা জিনিস, যে যখন যেটা ঘটে পরে সেটা নেক্সট আর ঘটার কোনো সুযোগ নাই। বর্জন ঘটনা এমন যে উহাদের কোনো একটি ঘটনা ঘটলে বাকিগুলির কোনটি আর ঘটবে না। যেমন আমরা এখানে একটা ভিন্ন চিত্র দেখাই, যে এখানে একটা ভিন্ন চিত্র দেখাতে পারি। দেখাতে পারি, সে হলো
ধরো এই একটা ঘটনা, এটা এস, এ এর মধ্যে এটা 1 2 1 2 3, আর বি আর একটা ঘটনার মধ্যে 4 5 6। দেখো এখানে ভেন্সিতে দেখা যাচ্ছে যে দুটি ঘটনা, এখানে 1 2 3 একটা ঘটনার মধ্যে রয়েছে এই তিনটা উপাদান, আর একটা সেটের মধ্যে রয়েছে 4 5 6 এই একটা ঘটনা। এখানে কারোর সাথে কমন বিন্দু নাই, এখানে ভিন্ন ভিন্ন সংখ্যা 4 5 6, এখানেও ভিন্ন ভিন্ন সংখ্যা 1 2 3, সুতরাং কোনো কমন বিন্দু নাই এখানে। এ আমরা এটাকে লিখি এ সাবসেট এ সেট এস, অর্থাৎ এ এস এর সাবসেট। তো আমি মনে হয় বুঝতে পারছি এই ক্ষেত্রে এ অর্থাৎ এ ইকুয়াল টু নাল সেট। আমরা কি লিখতে পারি যে যেহেতু কোনো সাধারণ কমন বিন্দু নাই, এটা আমরা লিখতে পারি বা এ ইন্টারসেকশন বি সমান সমান 0। আমরা এটাকে এইভাবে দেখাতে পারি। তাহলে আমার মনে হয় তোমরা একটু যদি খেয়াল করে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা বর্জনশীল ঘটনা কাকে বলে এবং কিভাবে সেটাকে প্রকাশ করা হয় উপস্থাপন করলাম। আমরা এটাকে আমরা ভিন চিত্রের মাধ্যমে তোমাকে দেখালাম। এ একটা নির্দিষ্ট ঘটনা যার মধ্যে তিনটি উপাদান আছে 1 2 3, আর বি একটি ঘটনা যার মধ্যে 4 5 6 এই তিনটে বিন্দু আছে। সুতরাং ঘটনা এ এবং ঘটনা বি পরস্পর বর্জনশীল। এ ও বি বর্জনশীল ঘটনা হলে এ ইন্টারসেকশন বি ফাই আর কি, এটা ফাই আর কি। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু মান 0 বা ফাই, একই কথা। ফাই মানে যে সেটার মধ্যে কোনো বিন্দু নাই, কমন বিন্দু নাই, সেটা 0 অর্থাৎ ফাই। তো তাহলে আমরা বলতে পারি যে বর্জনশীল ঘটনা যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই রাখা হয় তাহলে সেটা বর্জনশীল ঘটনা। আচ্ছা, এবার আমরা এটা অবর্জনশীল ঘটনা পদ্ধতি বলতে আমরা লিখব আর কি এটা। তাহলে তাহলে আমরা অবর্জনশীল ঘটনা দেখাবো কি, আমরা এটা সম্পূর্ণ বুঝলাম না। যদি অবর্জনশীল ঘটনা ঠিক বর্জনশীল ঘটনার বিপরীত। বর্জনশীল ঘটনা বলছিলাম যদি সাধারণ বিন্দু থাকে, তাহলে যদি সাধারণ বিন্দু না থাকে তাহলে বর্জনশীল ঘটনা বলে। আর অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে যদি দুই বা ততোধিক ঘটনার মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকে তাকে বর্জনশীল ঘটনা বলে। সাধারণ বিন্দু থাকে মানে কমন থাকা, যদি কম থাকে তাহলে আমরা তাকে বলবো বর্জনশীল ঘটনা। আমরা একটা ভেন চিত্রের মধ্যে দেখাতে পারি। এখানে একটু দ্রুত সময় সংকেত। এই একটা ঘটনা, এখানে মনে করো 1 2 3 একটা সেট, আর বি আর একটা ঘটনা এখানে আছে 3 4 5। এখানে খেয়াল করে বোঝা যাবে এই 1 2 3 3 4 5, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাহলে এটা কিন্তু অবর্জনশীল হয়ে গেল। উভয়ের মধ্যে সাধারণ কোন বিন্দু আছে, এটাকে আমরা এভাবে লিখি এ ইন্টারসেকশন বি। হ্যাঁ, এ ইন্টারসেকশন বি, এটা আমরা লিখবো ইউ নট ইকুয়াল টু 5, অর্থাৎ এর মান 0 না। এখানে এ ইন্টারসেকশন বি এর মান হয়ে যাচ্ছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এখানে একটা কোন বিন্দু আছে আর কি। তো এই হলো আজকে আমাদের ক্লাস। তো আমার আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।